ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। যুদ্ধ চলাকালে সরকারের সঠিক সময় সঠিক সিদ্ধান্তের কারণেই দেশে কোনো সংকট তৈরি হয়নি বলে জানান অর্থমন্ত্রী। জুলাইয়ে আইএমএফের ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, ঋণ পরবর্তী কিস্তির বিষয়ে এপ্রিলে বোর্ড সভায় সিদ্ধান্ত হবে, জুলাইয়ে হবে রিভিউ। সচিবালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঈদুল ফিতরের টানা এক সপ্তাহের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক সৌজন্য সাক্ষাৎ করেন অর্থমন্ত্রীর সাথে। বৈঠক শেষে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন আইএমএফের পরিচালক। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সংকট মোকাবেলায় আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে। ঋণের কিস্তির বিষয়ে সিদ্ধান্ত হবে এপ্রিলে। ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি চলছে। এই পর্যন্ত এগুলো আলোচনা হয় না। এগুলো আমরা তো ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। যুদ্ধের কারণে তৈরি সংকট মোকাবেলা সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে দেশবাসীর সহযোগিতা চান তিনি। সঠিক সময়ে সিদ্ধান্তগুলো নিয়েছি বলে আপনারা দেখবেন পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল, পরিবহনে কোনো সমস্যা হয় নাই। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এদিকে দুপুরে প্রথমে রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে বৈঠকের পর বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরু জানান, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষা ধারণ করে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সংবিধান ও জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে অগ্রসর হচ্ছে বিশেষ কমিটি। তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে সংবিধান সংশোধন করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। বৈঠক শেষে বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করে ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে। অর্ধেকেরও কিছু কম হবে। আমরা আজকে পরীক্ষা নিরীক্ষা করেছি, তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে ২-১ সদস্যের কিছু কিছু মতামত আছে। কালকে দ্বিতীয়বার বসে যদি আমরা সমাপ্ত করতে না পারি তাহলে আবার পরবর্তীতে বসা হবে। কাজেই আমরা এই ২ তারিখের পূর্বেই আমরা এই ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমরা আশা করি। কমিটির বিরোধী দলীয় জামাতে ইসলামের সদস্য বলেন, অধ্যাদেশের বিষয়ে প্রয়োজনে সংবিধান সংশোধন করা উচিত। আমরা ২৭টি পর্যন্ত আজকে গিয়েছি, এর মধ্যে ৪-৫টা
নেক্সট মিটিংয়ে আলোচনা হবে। যেমন গুম, খুন, পুলিশ কমিশন, এই টাইপের বিষয়গুলি আমরা পরবর্তীতে আরও আলোচনার জন্য আমরা বলেছি আর কি। জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী জানান, সংবিধান এবং জুলাই আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়েই কাজ চলছে। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকব, আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। জুলাইয়ের গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। জুলাই যোদ্ধাদের, তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় যোদ্ধাদের কাছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অ্যাড্রেস করতেছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাই সনদটি ওই পরিষদে আলোচনা করে অনুমোদন দিয়ে সংবিধানে তফসিল হিসেবে অন্তর্ভুক্ত করে আইনগত ভিত্তি দিতে হবে। এ বিষয়ে সরকারি দলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে এ ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের জবাব দিতে দলের আমির ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। আমরা আজকে আবেদন জানাই যে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে সেই পরিষদে আলোচনা করুন, অনুমোদন করুন, সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করে এটার আইনি ভিত্তি দেওয়ার গণ অভিপ্রায়কে বাস্তবায়ন করতে হবে। এটি ক্ষমতাসীন দল হিসেবে আপনার দায়িত্ব, এবং আমরা অপোজিশন পার্টি হিসেবে এ কাজে আপনাদের সাথে থাকব। ঈদ উল ফিতরের পর রাজধানীতে আবারও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তাতে চাপ পড়ছে কার্যক্রম চালু রাখা পাম্পগুলোয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। ঈদের পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এই সংকট বললেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এস.এম. আরিফের রিপোর্ট। ঈদ উল ফিতরের পর হঠাৎ করে সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের। রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ, পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন চালকরা। এখানে তো তেল নেই বলতেছে, তেল পাওয়া গেল না, এখন দেখি এটা ট্রাই করি। বেশিরভাগ জায়গায় পাম্প বন্ধ, আবার কিছু আছে তেল রিজার্ভ রেখে পাম্প বন্ধ করে রাখে, তেল দেয় না সময় মতো। রিজার্ভ আছে, তেল আছে, বাট পাম্পে একসাথে তো পাই না। ইভেন অনেকগুলি পাম্প, আমার বাসা কেরানীগঞ্জ, ওইখান থেকে আসতে অনেকগুলি পাম্প যারা সবসময় তেল দিত, এখন তারা দিচ্ছে না। এমন অবস্থায় চাপ বেড়েছে কার্যক্রম চালু রাখা ফিলিং স্টেশনগুলোয়। দীর্ঘ সময় পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেল, অতিষ্ঠ চালকরা। আমরা 2 ঘন্টা ওয়েট করে পুরো সিরিয়ালে আপনার মনে করেন আসছি। আমাদের এখনো মনে হয় 200-250 গাড়ি সিরিয়াল আছে এখনো। ঈদে আনন্দের মধ্যে যে এখনো আমরা পাম্পে সিরিয়ালে আছি, এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক লাগতেছে। আমি প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করার পরে মাত্র 10 লিটার তেল দিছি। রিজার্ভ যদি থাকে বিহার সরকার তেল দিয়ে দেন। তেলের সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পাম্প কর্তৃপক্ষের মাঝে। গতকালকে দিছে, বিক্রি করছি, আজকে নাই, দিবে না, বিক্রি করতে পারবো না, বাস এতটুকুই। কোনো রকম তেলের ক্রাইসিস নেই। যদি ক্রাইসিস হয় আমাদের সামনে, আমাদের কাছে আগে আসবে, তাহলে তেলের ক্রাইসিসটা আসলে কোথায় আমরা জানি না। এদিকে জ্বালানি মন্ত্রী জানান, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তার মতে হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সংকট। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। অকারণে তেল মজুত না করে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের পর আজ খুলেছে সরকারি অফিস। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম। সকাল থেকে সচিবালয়ে বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে সেকশনগুলোতে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম। সকাল 9টা থেকে সরকারি অফিস শুরু হয়ে
চলে বিকেল 5টা পর্যন্ত। প্রথম কর্মদিবসে সকাল 9টা 1 মিনিটে সচিবালয়ে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে। ঈদের পর প্রথম অফিসে এসে কর্মকর্তা কর্মচারীদের একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। সহকর্মীদের সঙ্গে করেছেন কোলাকুলি। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা এসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচিবালয়ে মূলত স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরবে আগামী রোববার থেকে। দীর্ঘ ঈদ ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছেন লাখো মানুষ। লঞ্চ, বাসের পাশাপাশি রেল স্টেশনেও ফিরতি যাত্রার ভিড়। আরও জানাচ্ছেন শবনম অবনী। ঈদের আনন্দ মানেই প্রিয়জনের সঙ্গে কিছুটা অবসর, গল্প আর স্মৃতিতে ভরা সময়। সব মিলিয়ে কয়েকদিনের জন্য যেন থমকে ছিল ব্যস্ত জীবনের চাকা। কিন্তু সময় থেমে থাকে না, ছুটিও শেষ হয়, আবারও শুরু হয় ফেরার পালা। একটু তো খারাপ লাগছে, নিজের বাড়ি, নিজের মাটি, এটা তো একটু লাগবেই। আত্মীয়স্বজনকে ছেড়ে আসলাম, অনেক কষ্ট লাগছে। এখন চলে যেতে হবে, কিছু করার নাই। আমার তো পরীক্ষার জন্য, আমার সামনে বৃত্তি পরীক্ষা আছে, এই জন্য আমি চলে আসছি। আলহামদুলিল্লাহ, ঈদের ছুটি ভালো লাগছে, ঈদের ছুটি কাটায় আসছি। তো আসতে তো হবেই, আর তাছাড়া তো উপায় নাই, পেটের দায়। ইনশাল্লাহ আবারও যাব, আবার ঈদে। যাত্রীরা বলছেন, পরিবারের সঙ্গে কাটানো সময়টা ছিল ভীষণ আনন্দের। তবে দায়িত্বের ডাকেই আবার ফিরতে হচ্ছে শহরের ব্যস্ত জীবনে। কেউ কেউ টিকিট না পাওয়া, শিডিউল দেরি কিংবা যানজটের ভোগান্তির কথাও জানান। শিডিউল বিপর্যয়, 9টা 10-এ ছাড়ার কথা, সেটা প্রায় 11টার সময় গাড়ি ছেড়েছে লালমনিরহাট থেকে। টিকিট কিন্তু অনলাইনে দেওয়ার পরে সব 8টা বাজে টিকিট ছাড়ে, 8টা 1 বাজে সব জিরো হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানায়, এখনও ফিরতি যাত্রার অতিরিক্ত চাপ না থাকলেও সপ্তাহের শেষের দিকে যাত্রী সংখ্যা দ্রুত বাড়বে। আমরা যাত্রী সাধারণকে একটা স্বস্তিদায়ক যাত্রা উপহার দিতে পেরেছি। আমি প্রত্যাশা করব যে আমরা ঈদ ফেরত যাত্রার শেষ দিন পর্যন্ত একটা স্বস্তিকর যাত্রা উপহার দিতে পারবো। ছুটির আনন্দ শেষ, কিন্তু থেকে যায় স্মৃতি। আর সেই স্মৃতিকে সঙ্গী করেই নতুন উদ্যমে আবারও জীবনের দৌড়ে সামিল হচ্ছে মানুষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। 1-11 সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে বলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন ডিএমপি। মাহবুব সৈকতের রিপোর্ট। 1-11 সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপির ডিবি প্রধান জানান, তার বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনীতে 6টি এবং ঢাকা মহানগর এলাকায় 5টি মামলা। এগুলো তো অনেক আগেকার মামলা, কোনোটাই পুলিশ বাদী না। তো আমরা অনেকদিন হলে ওনাকে খুঁজতেছি। আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এদিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে পাঠানো হলে শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। টাকা আত্মসাতের মামলায়, চাঁদা দাবিদায়ের মামলায়, প্রতারণার মামলায় আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য এই মামলায় ওনাকে সম্পৃক্ত করে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। এতে আমি মনে করি আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। তথ্য অনুযায়ী মাসুদ উদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি ছিলেন। তিনি 1-11 পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন বলেও রয়েছে গুঞ্জন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনেই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। এরপর 2008 সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে 2018 এবং 2024 এই 2 দফায় ফেনী 3 আসনের সংসদ সদস্য ছিলেন। মাননীয় স্পিকার, তথ্য বলছে 2018 সালে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফর্ম কিনেছিলেন তিনি, পরে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর দলটির নীতি নির্ধারণী পরিষদ সভাপতিমণ্ডলীর সদস্য পদ পান মাসুদ উদ্দিন চৌধুরী।
মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানীর আসাদ গেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী এক সপ্তাহের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি কথা জানান। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই কার্যক্রম চলমান থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো অনিয়মের সঙ্গে আপোষ করা হবে না। আমাদের হাসপাতালগুলি আমরা ঈদের দিনও আমি ভিজিট করেছি হাসপাতাল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। কাপাসিয়াতে গিয়েছি, অলনে সাডেন। আমি কোনো গর্ব করতেছি না, বাট একটু বলবো যে রুগীরা বলেছে আগের চাইতে আমরা সরকার আসার পরে অনেকটা উন্নত হয়েছে। ডাক্তারদের অ্যাটেন্ডেন্স, মেডিসিন সাপ্লাই এবং খাওয়ার মান আমি নিজে চেখে দেখেছি খাওয়ার মতো। গত প্রায় 2.5 দশকের পুঞ্জীভূত সমস্যা ওভার দ্য নাইট তো আমরা শেষ করতে পারবো না। এবং আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে। আমরা আশাবাদী বাংলাদেশের ক্ষেত্রে যদিও বিশ্বের সব দেশে অর্থনীতির উপরে একটা বিশাল রকমের চাপ পড়েছে এই যুদ্ধ এবং জ্বালানি, আমরা সচেষ্ট আছি যাতে করে বিনিয়োগ পরিস্থিতি এবং আমাদের ঘর গৃহস্থালিতে বিদ্যুৎ সরবরাহ থাকে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যমুনা সেতুর পূর্ব পাড়ে ঢল নামে দর্শনার্থীদের। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন নিয়ে নৌকায় ঘোরাঘুরি এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। শুধু টাঙ্গাইল নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসছেন যমুনার সৌন্দর্য উপভোগ করতে। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। ঈদের অন্যতম বিনোদন কেন্দ্র যমুনা সেতু। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে যমুনার তীরে। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা। জনপ্রতি 50 টাকা নৌকা ও ট্রলারে ঘুরে বেড়াচ্ছেন তারা। দেখছেন সূর্যাস্ত, যমুনা সেতু ও যমুনা রেলের সেতুর অপার সৌন্দর্য। ভ্রমণপ্রিয় মানুষেরা ছবি তুলছেন, শিশুরা নাগরদোলা সহ বিভিন্ন রাইডে চড়ে আনন্দ করছে। খাবার ও নানা ধরনের খেলনার দোকানের জন্য জমজমাট আশপাশ। সরকারি পৃষ্ঠপোষকতায় বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি আগত দর্শনার্থীদের। শহরের ভিতরে কোলাহল মুক্ত একটা সুন্দর জায়গা, এখানে বিবি বাচ্চা সবাইকে নিয়ে আসার মতো একটা জায়গা। আমরা ঈদ উপলক্ষে বাচ্চাকে নিয়ে ফ্যামিলি সহকারে এগুলো নৌকাতে মানে যমুনার পাড়ে ঘুরতে আসছি। যমুনা সেতুটা ঘুরে আমার খুব পছন্দ হয়েছে, আর আমাদের হঠাৎ করে এখানে আসার প্ল্যান করছে বাবা। এখন সবার সাথে ঘুরে আমার খুব আনন্দ লাগছে, জায়গাটা অনেক সুন্দর। ঘুরতে এসেছি বাবা মার সাথে এবং ভাইয়ার সাথে, আমার এখানে আসে অনেক ভালো লাগছে। এখানে আমরা দেখছি যে অনেক মানুষ আসছে এবং ঈদের মধ্যে এখানে অনেক মানুষ হয়, তো আমরা এখানে ফ্যামিলি নিয়ে ওয়াইফ বাচ্চা নিয়ে ঘুরতে এসেছি। আসলে ভালোই লাগছে। এটা হচ্ছে টাঙ্গাইল যমুনা পাড়ে, পরিবেশটা সুন্দর, আপনারা এসে ঘুরে দেখতে পারেন। করার জন্য আজকে আমরা এখানে ঘুরতে আসছি সবাই মিলে, এবং এখানে আমরা এসে খুবই আনন্দিত। আমরা ঈদ উপলক্ষে যমুনা সেতু ঘুরতে আসলাম, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আছে। এখানে আসছি আমরা ঘোরাফেরা করার জন্য, তো ওরকম দেখা যায় যে খোলামেলা দোকানপাট আছে, তো ওরকম ফ্যামিলি নিয়ে আসলে দেখা যায় না ভালো একটা বসার জায়গা দরকার, ওরকম কিছু করলে এখানে ভালো হয়। এই জায়গায় যে পুরাতন একটা শিশু পার্ক আছে, ওইটা যদি পুনরায় চালু করতে পারতো তাহলে আরও ভালো লাগতো, তাহলে পরিবার পরিজন নিয়ে সবাই আরও আনন্দ করতে পারতো। টাঙ্গাইলের বিনোদন প্রেমীদের জন্য যমুনার তীরে গড়ে তোলা হবে বিনোদন কেন্দ্র। রাজস্ব পাবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। তামান্না সাদিকা, মাই টিভি। বাণিজ্য সংবাদ।
ডাক বিভাগকে রেভিনিউ ভাগাভাগির অংশ হিসেবে 13,82,30,470 টাকা প্রদান করেছে নগদ লিমিটেড। এই অর্থ 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত সময়ে অর্জিত রেভিনিউ থেকে দেয়া হয়। রাজধানীর আগারগাঁও ডাক ভবনে আয়োজিত অনুষ্ঠানে নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের হাতে চেক হস্তান্তর করেন। জানা গেছে, চুক্তি অনুযায়ী সেবার জন্য বিনিয়োগ করবে নগদ লিমিটেড, আর রেভিনিউর 51% পাবে ডাক বিভাগ এবং 49% পাবে নগদ। এর আগে বিভিন্ন সময়ে ডাক বিভাগকে মোট 14,60,94,660 টাকা দিয়েছে নগদ। নগদকে আমরা ডাক বিভাগ ওন করি মানে এটা আমরা তো বলি যেটা ডাক বিভাগের শুধু মুখে না, আমাদেরই নগদ, তাই না? এটা নগদ। এবং আমার যেটা মনে হয় যে নগদের প্রতি জনগণেরও একটা বিশাল একটা আস্থা এবং একটা বিশ্বাসের জায়গা আছে।